তৃষা ছিল এক কর্পোরেট জব করা তরুণী। কাজের জন্য তাকে যেতে হলো কক্সবাজারে কনফারেন্সে। হোটেলে ঢুকে সে প্রথম দিনই এক অদ্ভুত মানুষকে লক্ষ্য করল, রুদ্র। লম্বা, রু চেহারা, কিন্তু চোখে গভীর রহস্য। সে একই কনফারেন্সে এসেছিল, তবে দূর থেকে বারবার তৃষার দিকে তাকাচ্ছিল। তৃষা প্রথমে বিরক্ত হয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সেই দৃষ্টিতে এক অদ্ভুত আকর্ষণ খুঁজে পেল। সন্ধ্যায় কনফারেন্স শেষে তৃষা একা সমুদ্রপাড়ে হাঁটছিল। বাতাসে লোনা গন্ধ, ঢেউয়ের গর্জন, আর চারপাশে অন্ধকার। হঠাৎ রুদ্র এসে পাশে দাঁড়াল। তৃষা অবাক হয়ে তাকাল। আপনি এখানে? রুদ্র মৃদু হেসে বলল। হ্যাঁ। ভিড়ের মাঝে তো কিছু বলা যায় না, তাই ভেবেছিলাম নির্জনতাই সঠিক। তৃষার বুক হালকা কেঁপে উঠল। ঢেউ এসে তাদের পায়ের কাছে আছড়ে পড়ছিল, যেন প্রকৃতিও তাদের কাছে টানছিল। হোটেলে ফেরার সময় হঠাৎ বৃষ্টি নামল। রুদ্র তাড়াতাড়ি তৃষার হাত ধরে কাছের এক কটেজে টেনে নিল। ভেতরে ম্লান আলো, বাইরে বৃষ্টির শব্দ। তৃষার ভিজে শাড়ি শরীরে লেগে গিয়েছিল, আর রুদ্রের চোখ আটকে গেল সেখানে। তৃষা টের পেল তার দৃষ্টি, বুকের ভেতর ধকধক শুরু হল। সে ফিসফিস করে বলল, আপনি এভাবে তাকাচ্ছেন কেন? রুদ্র ধীরে এগিয়ে এল। কারণ আমি চাইলে চোখ ফিরাতে পারি না গে। তারপর সে তৃষার চুলে হাত রাখল, ভেজা চুল আঙুলে জড়িয়ে নিল। তৃষা শিহরিত হয়ে উঠল। বাইরে বজ্রপাতের শব্দ, ভেতরে দম বন্ধ করা নীরবতা। এক মুহূর্ত পর রুদ্র হঠাৎ তৃষার মুখ কাছে টেনে আনল। ঠোঁটের স্পর্শে তৃষার শরীর কেঁপে উঠল। প্রথমে সে চমকে গেল, তারপর ধীরে চোখ বন্ধ করে দিল। বৃষ্টির শব্দ ঢেকে দিল তাদের হৃদস্পন্দনের আওয়াজ। তৃষা জানত এ সম্পর্ক ঝুঁকিপূর্ণ, অচেনা শহরে, অচেনা মানুষ। কিন্তু সেই ঝুঁকির মাঝেই ছিল অসহনীয় রোমাঞ্চ আর উত্তেজনা। রুদ্র ফিসফিস করে বলল, আজ রাতে তুমি শুধু আমার। এই বৃষ্টি, এই সমুদ্র, সব সাক্ষী থাকবে কি? তৃষা কোনো উত্তর দিল না, শুধু তার হাত শক্ত করে চেপে ধরল। বৃষ্টি থামল না। কটেজের ভেতরে তৃষা আর রুদ্র দাঁড়িয়েছিল খুব কাছে। বাতাসে ভেজা চুলের গন্ধ, ম্লান আলোয় তৃষার চোখে লাজ আর অদ্ভুত টান। রুদ্র ধীরে তার কপালে ঠোঁট ছোঁয়াল। তৃষা কেঁপে উঠল। বুক ধরফর করছিল, কিন্তু সে আর সরে গেল না। বরং নিজেই হাত রাখল রুদ্রের বুকে। রুদ্র, এটা ঠিক হচ্ছে তো? রুদ্র তার চিবুক তুলল। চোখে চোখ রেখে বলল, সঠিক আর ভুলের কথা ভাবছ কেন? এই মুহূর্তটাই সত্যি গে। তারপর আর কোনো দ্বিধা রইল না। দুজন একে অপরকে আলিঙ্গন করল, প্রথমে নরম, তারপর অপ্রতিরোধ্য। ঠোঁট মিলে গেল, শ্বাস গরম হয়ে উঠল। তৃষার শরীর কেঁপে উঠছিল প্রতিটা স্পর্শে, কিন্তু ভেতরে ভেতরে সে ডুবে যাচ্ছিল এই নিষিদ্ধ উত্তেজনায়। কিছুক্ষণ পর তারা হোটেলে ফিরে এল। করিডর ফাঁকা, কেবল লিফটের মৃদু শব্দ। রুদ্র তৃষার হাত ধরে তার রুম পর্যন্ত পৌঁছে দিল। দরজার সামনে দাঁড়িয়েই আবার তাকে কাছে টেনে নিল। আজ রাতটা আমি যেতে চাই না ঘে। তৃষা ভেতরে ভেতরে জানত সেও চাইছে রুদ্র থাকুক। কয়েক সেকেন্ড চুপ করে থেকে ধীরে দরজা খুলে দিল। রুমের ভেতরে নরম আলো, জানালা দিয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ আসছিল। রুদ্র ধীরে পেছন থেকে তৃষার কোমর জড়িয়ে ধরল। তৃষা চোখ বন্ধ করে তার গলায় মাথা রাখল। রাতটা যেন থেমে গেল। কথার দরকার পড়ল না, স্পর্শ, নিঃশ্বাস আর চোখের ভাষায় তারা সব বলে দিল। বাইরে সমুদ্র গর্জন করছিল, ভেতরে তাদের দেহে বইছিল উত্তেজনার ঝড়। ভোরে জানালা দিয়ে আলো ঢুকতেই তৃষার বুক কেঁপে উঠল। রুদ্র, কাল তো কনফারেন্স শেষ। তারপর তুমি ফিরবে, আমি ফিরব। এই রাতটা শুধু একবারই হবে। রুদ্র তার হাত ধরল। হতে পারে, কিন্তু আজকের রাত আমাদের সারা জীবনের জন্য থাকবে গু। তৃষার চোখে জল এসে গেল। সে মাথা রাখল রুদ্রের বুকে। আমি চাই না এই যাত্রা শেষ হোক গু। রুদ্র মৃদু হেসে ফিসফিস করে বলল, তাহলে প্রতিশ্রুতি দাও, এটা আমাদের শেষ নয়। যত দূরেই থাকি, আমরা আবার ফিরব। নতুন কোনো শহরে, নতুন কোনো সমুদ্রপাড়ে গু। তৃষা চোখ বন্ধ করে সেই প্রতিশ্রুতি দিল। তাদের ভ্রমণ শেষ হল, কিন্তু শেষ হল না তাদের উত্তেজনায় ভরা সম্পর্ক। অচেনা শহরের সেই বৃষ্টি, হোটেলের রাত আর ভোরের প্রতিশ্রুতি হয়ে থাকল চিরদিনের মতো রোমাঞ্চকর স্মৃতি। মায়া বিবাহিত। স্বামী সবসময় ব্যস্ত, অফিস ব্যবসা, ফোনেই দিন কাটে তার। অথচ মায়ার ভেতরে জমে থাকা ভালোবাসা, আদর, ছোঁয়ার চাহিদা প্রতিদিন অপূর্ণ থেকে যায়।
একদিন অফিসের কাজের সূত্রে সে পরিচিত হল আরিয়ান নামের এক সহকর্মীর সাথে। বয়সে একটু ছোট, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত আকর্ষণ। আরিয়ান সবসময় মায়ার দিকে এমনভাবে তাকাত যেন চোখ দিয়ে আগুন ছড়িয়ে দিচ্ছে। প্রথম প্রথম মায়া উপেক্ষা করত, কিন্তু ভেতরে ভেতরে সে টের পাচ্ছিল এই দৃষ্টিই তার বুক কাঁপিয়ে তুলছে। এক বিকেলে কাজ শেষে দুজন লিফটে উঠল একসাথে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, লিফট আটকে গেল মাঝপথে। চারপাশ অন্ধকার, শুধু জরুরি লাইটের ম্লান আলো। মায়ার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সংকীর্ণ জায়গায় আরিয়ান একেবারে কাছে এসে দাঁড়াল। দুজনের শরীর প্রায় ছুঁয়ে যাচ্ছিল। আরিয়ান ফিসফিস করে বলল, আপনি জানেন, অনেকদিন ধরে একটা কথা বলতে চাই। মায়ার বুক ধরফর করতে লাগল। কি কথা? আরিয়ান চোখে চোখ রেখে উত্তর দিল, আমি আপনাকে চাই। শুধু সহকর্মী হিসেবে নয়, আমি চাই আপনাকে অন্যভাবে। মায়া চমকে উঠল। ভেতরে ভয় আর উত্তেজনা একসাথে দোলা দিল। সে কিছু বলতে পারল না। হঠাৎ লিফট আবার চলতে শুরু করল। দুজন নির্বে নেমে এল, কিন্তু সেই মুহূর্তটা তাদের মধ্যে এক অদ্ভুত আগুন জ্বালিয়ে দিল। পরদিন অফিসে আরিয়ান মায়ের ডেস্কে এসে দাঁড়াল। চারপাশে লোকজন থাকলেও তার দৃষ্টি মায়াকে অস্থির করে তুলছিল। কাগজ হাতে দিতে দিতে সে আঙুল ছুঁয়ে দিল মায়ার আঙুলে। বিদ্যুৎ খেলে গেল শরীরে। মায়া চোখ তুলে তাকাতেই আরিয়ান ঠোঁটে হালকা হাসি খেলাল। মায়া ভেতরে ভেতরে শিহরিত হয়ে উঠল। সে জানত, এখানেই যদি থামতে না পারে তবে সামনে যা আসছে তা হবে ভয়ঙ্কর। কিন্তু সেই ভয় তাকে আরও কাঁপিয়ে তুলছিল উত্তেজনায়। সেদিন সন্ধ্যায় হঠাৎ মায়ের ফোনে মেসেজ এল, আজ রাতে একটু সময় হবে? শুধু তুমি আর আমি। কোনো অফিস নয়, কোনো বাধা নয়। মায়া দীর্ঘক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর ধুকপুকানি যেন থামছিল না। সে জানত, এই মেসেজের জবাব দিলে আর পিছু ফেরার পথ থাকবে না। কিন্তু ভেতরে জমে থাকা শূন্যতা আর টান তাকে আছড়ে ফেল। সে ধীরে লিখল, কোথায়? আরিয়ান সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, সামুদ্রিক রেস্টুরেন্টে, শহরের বাইরে। রাত ৮টায়। রাত ঠিক ৮টায় মায়া গাড়ি থেকে নামল। রেস্টুরেন্টটা সমুদ্রপাড়ে, চারপাশে হালকা আলো আর ঢেউয়ের গর্জন। সে সাদা শাড়ি পরেছিল, বাতাসে চুল উড়ছিল। আরিয়ান ইতিমধ্যেই সেখানে অপেক্ষা করছিল। তার চোখে মায়াকে দেখার সঙ্গে সঙ্গেই অন্যরকম উজ্জ্বলতা ফুটে উঠল। টেবিলে বসে দুজন খাবার অর্ডার করল, কিন্তু খাওয়ার চেয়ে তারা একে অপরের দিকে তাকিয়েই বেশি ব্যস্ত ছিল। আরিয়ান ফিসফিস করে বলল, তুমি জানো, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমি অনেক দিনের অপেক্ষা শেষ করতে পেরেছি। মায়া লাজুক হাসল, কিন্তু বুকের ভেতর উত্তেজনা জমছিল। আরিয়ান, এভাবে বলা ঠিক হচ্ছে না। আরিয়ান তার হাত নিজের হাতে নিল। ঠিক ভুলের হিসাব কষতে বসলে আমরা কখনো বাঁচতে পারব না। আমি শুধু এই মুহূর্ত চাই, যেখানে তুমি আছো। মায়া হাত ছাড়াল না। তার চোখে অদ্ভুত ঝিলিক। খাওয়া শেষে আরিয়ান প্রস্তাব দিল, চলো সমুদ্রপাড়ে একটু হাঁটা যাক। বালির উপর হাঁটতে হাঁটতে ঢেউ এসে তাদের পা ভিজিয়ে দিচ্ছিল। চাঁদের আলোয় মায়ের মুখ আরও মোহনীয় লাগছিল। হঠাৎ আরিয়ান থেমে দাঁড়াল। দুহাত দিয়ে মায়ের মুখ ধরল। আমি আর সহ্য করতে পারছি না। পরের মুহূর্তে তার ঠোঁট ছুঁয়ে গেল মায়ের ঠোঁটে। প্রথমে মায়া থমকে গেল, তারপর ধীরে চোখ বন্ধ করে দিল। সমুদ্রের গর্জন, বাতাসের শো শো শব্দ, সব মিলিয়ে সেই চুম্বন হয়ে উঠল শ্বাসরুদ্ধকর, অপ্রতিরোধ্য। সমুদ্রপাড়ে সেই চুম্বনের পর দুজনই আর নির্বে হাঁটতে পারছিল না। বুকের ভেতর আগুনের মতো উত্তেজনা জমে উঠছিল। মায়ের চোখে লাজ আর ভয় মিশে থাকলেও সে আর আরিয়ান থেকে নিজেকে সরাতে পারছিল না। আরিয়ান তার কানে ফিসফিস করে বলল, আজ রাতটা শুধু তোমাকে চাই। আমি চাই তুমি আমার কাছে থাকো, কেউ যেন আমাদের আলাদা করতে না পারে। মায়ের নিঃশ্বাস কেঁপে উঠল। আরিয়ান, যদি কেউ জেনে যায়? আরিয়ান তার হাত নিজের বুকে রাখল। এই হৃদস্পন্দনটা শোনো, এটা শুধু তোমার জন্য। ভয় পেও না, আজকে আমি আছি। মায়া আর না করতে পারল না। সে ধীরে মাথা নেড়ে রাজি হয়ে গেল। তারা শহরের ভিড় এড়িয়ে চলে গেল এক ছোট্ট রিসোর্টে। রুমে ঢুকতেই মায়ের বুক ধকধক শুরু হয়ে গেল। জানালা দিয়ে সমুদ্রের হাওয়া ঢুকছিল, আলো ম্লান, পরিবেশ নিস্তব্ধ। মায়া শাড়ির আঁচল সামলাতে সামলাতে দাঁড়িয়েছিল। আরিয়ান ধীরে তার দিকে এগিয়ে এল, পেছন থেকে তাকে আলতো করে জড়িয়ে ধরল। মায়া চোখ বন্ধ করে দিল।
তুমি জানো না কতদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় আছি গু। আরিয়ান ফিসফিস করল। মায়া শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল, শরীর কাঁপছিল। তবুও সে ধীরে বলল, আমিও চেয়েছি, কিন্তু সাহস পাইনি গে। এরপর আরিয়ান তাকে ঘুরিয়ে নিজের চোখের সামনে আনল। মায়ের ঠোঁটে আবার ঠোঁট রাখল, এবার আরও গভীর, আরও দাবিদার। মায়া তার গলায় হাত জড়িয়ে নিল। তাদের নিঃশ্বাস গরম হয়ে উঠছিল, চারপাশে শুধু সমুদ্রের আওয়াজ। ধীরে ধীরে মায়ার ভয় গলে গিয়ে জায়গা নীল অদম্য আকাঙ্ক্ষা। প্রতিটা ছোঁয়া, প্রতিটা আলিঙ্গন তাকে আরও দুর্বল করে দিচ্ছিল, আবার আরও বাঁচিয়ে তুলছিল। রাত বাড়ল, চাঁদ ডুবে গেল, কিন্তু মায়া আর আরিয়ান হারিয়ে গেল একে অপরের ভেতরে। সেই রাতটা হয়ে গেল তাদের জীবনের সবচেয়ে নিষিদ্ধ অথচ সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত। ভোর হলে মায়া জানালার পাশে দাঁড়িয়েছিল, চুল এলোমেলো, চোখে এক অদ্ভুত আলো। আরিয়ান পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। এই রাত আমাদের গোপন থাকবে, তাই না? মায়া ফিসফিস করে জিজ্ঞেস করল। আরিয়ান ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে উত্তর দিল, হ্যাঁ, গোপন। কিন্তু মনে রেখো, প্রতিবার তোমাকে দেখলেই আমার মনে হবে তুমি আমার। শুধু আমার। মায়ার বুক ধক করে উঠল। সে বুঝল, এই সম্পর্ক হয়তো বিপজ্জনক, কিন্তু এর উত্তেজনা তাকে আর ছাড়বে না। সেই রাতের পর মায়ার জীবন একেবারে বদলে গেল। স্বামী আগের মতোই ব্যস্ত, কিন্তু মায়ার ভেতরে জ্বলে উঠল এক অদ্ভুত আগুন, যেটা নিভাতে পারত শুধু আরিয়ান। প্রথমে দুজনেই ভয় পেত। প্রতিদিন দেখা করা সম্ভব ছিল না। কিন্তু যতদিন না দেখা হতো, ততদিন দুজনের শরীর আর মন কাঁপত অস্থিরতায়। তারা নানা অজুহাতে দেখা করতে শুরু করল। কখনো অফিসের ট্যুরের নামে, কখনো হঠাৎ ফ্রেন্ডস গেট টুগেদার কুয়ের নাম করে, আবার কখনো দুপুরের বিরতিতে শহরের বাইরে নির্জন ক্যাফেতে। একবার দুপুরে তারা দেখা করল শহরের বাইরে ছোট্ট একটা গেস্ট হাউসে। রুমে ঢুকতেই মায়ার বুক ধকধক করতে লাগল, যেন আবার প্রথম রাতের মতোই উত্তেজনা। আরিয়ান দরজা বন্ধ করেই তাকে টেনে নিল নিজের বুকে। মায়া, আমি একদিনও তোমাকে ছাড়া থাকতে পারি না গি। মায়া তার গলায় মুখ লুকাল, ফিসফিস করে বলল, আমিও পারি না, কিন্তু ভয় হয়। যদি কেউ জেনে যায়? আরিয়ান তার চিবুক তুলে বলল, তাহলে ধরা পড়ব, তবু তোমাকে ছাড়ব না। এই আগুন একবার জ্বলে উঠলে আর নেভে না গিয়ে। মায়ার চোখে সেই মুহূর্তে ভয় আর কামনা দুটোই মিশে গেল। সে জানত এই স্পর্শ, এই উত্তেজনা ছাড়া সে আর বাঁচতে পারবে না। বারবার দেখা হওয়ায় সম্পর্কটা আরও তীব্র হয়ে উঠল। প্রতিবার নতুন জায়গা, নতুন মুহূর্ত, কিন্তু অনুভূতি একই, প্রথম চুম্বনের মতোই শ্বাসরুদ্ধকর। এক রাতে তারা শহরের বাইরে নদীর ধারে গেল। চারপাশে অন্ধকার, কেবল চাঁদের আলোয় নদীর জল ঝিলমিল করছে। মায়া হালকা শাড়ি পরে দাঁড়িয়েছিল বাতাসে। আরিয়ান পেছন থেকে এসে তার কোমর জড়িয়ে ধরল। তুমি জানো, এভাবে তোমাকে কাছে পেলে মনে হয় পৃথিবীতে আর কিছু দরকার নেই গি। মায়া চোখ বন্ধ করল। আরিয়ান, যদি এই মুহূর্তটা চিরদিনের মতো থাকত। আরিয়ান তাকে ঘুরিয়ে নিজের ঠোঁটে মিশিয়ে দিল। নদীর ধারে চাঁদের আলোয় সেই চুম্বন হয়ে উঠল আরও তীব্র, আরও বেপরোয়া। সেই রাতের পর থেকে প্রায় তারা দেখা করছিল। প্রতিবারই মায়া মনে করত, এবার শেষ, আর নয় কি, কিন্তু আরিয়ান এক মেসেজ পাঠালেই তার সব প্রতিজ্ঞা ভেঙে যেত। একদিন দুপুরে অফিস থেকে ছুটি নিয়ে তারা আবারও গোপনে দেখা করল। গেস্ট হাউসের রুমে যখন দুজন একে অপরের ভেতরে ডুবে যাচ্ছিল, হঠাৎ মায়ের ফোন বেজে উঠল। স্ক্রিনে স্বামীর নাম। মায়ের বুক ধক করে উঠল। তড়িঘড়ি ফোন ধরতেই স্বামী জিজ্ঞেস করল, তুমি এখন কোথায়? তোমার অফিসে ফোন দিয়েছিলাম, বল তুমি ছুটি নিয়েছ? মায়ের শরীর ঠান্ডা হয়ে গেল। আমি এক ফ্রেন্ডের বাসায় আছি, একটু কাজ ছিল। কথাটা শেষ করতে না করতেই তার চোখে জল এসে গেল। ফোন কেটে রাখতেই আরিয়ান তার মুখ দুহাতে ধরল। শোনো, ভয় পেও না। তুমি যতক্ষণ চাইবে আমি তোমার সাথেই থাকব। মায়া তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই ভয় আবারও নতুন রোমাঞ্চ হয়ে উঠল, যেন নিষিদ্ধ সম্পর্কটা আরও বেশি মধুর হয়ে গেল। কয়েকদিন পর আরও বিপজ্জনক ঘটনা ঘটল। মায়া এক সন্ধ্যায় বাসায় ফেরার সময় দেখল স্বামী তার মোবাইল টেবিলে রেখে দিয়েছে। ফোনে বারবার নোটিফিকেশন আসছিল। হঠাৎ তার চোখে পড়ে গেল আরিয়ান নামটা। সে মুহূর্তে মায়ার শরীর ঘেমে উঠল। দ্রুত ফোনটা নিজের রুমে নিয়ে গিয়ে লুকিয়ে ফেল। রাতে শোবার ঘরে স্বামী হঠাৎ প্রশ্ন করল, তুমি কি কিছু লুকাচ্ছ? তোমাকে আজকাল অন্যরকম লাগছে গি।
মায়া মুখ ঘুরিয়ে বলল, না কিছু না, হয়তো কাজের চাপ। কিন্তু ভেতরে ভেতরে তার শ্বাসরুদ্ধ লাগছিল। যতটা ভয় ততটাই অদ্ভুত উত্তেজনা। যেন ধরা পড়ে যাওয়ার ঝুঁকি এই সম্পর্ককে আরও নেশায় ভরিয়ে দিচ্ছে। এক রাতে আবার তারা দেখা করল শহরের বাইরে একটা রিসোর্টে। মায়া আর থাকতে না পেরে বলল, আরিয়ান, যদি আমরা ধরা পড়ে যাই? আরিয়ান তার কপালে চুমু খেয়ে বলল, তাহলে পৃথিবীকে মুখোমুখি হতে দেব। আমি শুধু জানি তোমাকে ছাড়া বাঁচা অসম্ভব। মায়া চোখ বন্ধ করে দিল। সেই মুহূর্তে ভয়, নিষেধ আর আকাঙ্ক্ষা সব মিলেমিশে এক শিহরণ তৈরি করল। আর সেদিনের রাত হয়ে উঠল তাদের সবচেয়ে বেপরোয়া, সবচেয়ে উত্তেজনায় ভরা রাত। মায়া আর আরিয়ানের সম্পর্ক এখন এতটাই গভীর হয়ে গেছে যে প্রতিদিন না দেখলে তারা অস্থির হয়ে উঠত। কিন্তু ধীরে ধীরে চারপাশের মানুষদের নজরে আসতে লাগল কিছু অস্বাভাবিকতা। একদিন অফিস থেকে বেরিয়ে মায়া গাড়িতে উঠতেই হঠাৎ তার এক ঘনিষ্ঠ সহকর্মী বলল, মায়া, আজকাল তোমাকে বারবার ওই ছেলেটার সাথে দেখি। কে ও? মায়ার মুখ শুকিয়ে গেল। জোর করে হাসল বলল, ওহ আরিয়ান, অফিসের প্রজেক্ট পার্টনার গু। কিন্তু ভেতরে ভেতরে তার হাত পা কাঁপছিল। সে বুঝল বিষয়টা আর আগের মতো গোপন থাকছে না। সেই রাতে মায়া রিসোর্টে আরিয়ানের সাথে দেখা করল। চোখে মুখে আতঙ্ক। আরিয়ান, মানুষ সন্দেহ করা শুরু করেছে। আজকে অফিসে আমাকে জিজ্ঞেস করেছে গিউ। আরিয়ান তার হাত ধরে কাছে টেনে নিল। তাহলে কি হবে? আমরা কি একে অপরকে ছেড়ে দেব? মায়া এক মুহূর্ত উত্তর দিতে পারল না। তার চোখে জল এসে গেল। সে শুধু ফিসফিস করে বলল, আমি পারব না তোমাকে ছাড়া। আরিয়ান তাকে বুকে চেপে ধরল। তাহলে আর ভয় কিসের? চল আরও বেপরোয়া হই গি। এরপর থেকে তাদের দেখা করার ধরনই বদলে গেল। এখন আর তারা নিরাপদ জায়গা খুঁজে পেত না, বরং যে কোনো ঝুঁকিপূর্ণ মুহূর্তেই দেখা করত। কখনো দুপুরে গাড়ির ভেতর, কখনো শহরের কোনো অন্ধকার গলি, আবার কখনো বন্ধুর পার্টিতে ভিড়ের মাঝেই তারা একে অপরকে ছুঁয়ে যেত। চুরি করা মুহূর্তগুলো তাদের উত্তেজনায় পাগল করে তুলত। প্রতিটা স্পর্শ, প্রতিটা চুম্বন হয়ে উঠছিল ভয় আর কামনার মিশ্রণে এক অদ্ভুত নেশা। একবার তারা হঠাৎ সিদ্ধান্ত নিল, আজ আর শহরে নয়, আজ পাহাড়ে গাড়ি নিয়ে চলে গেল দূরের পাহাড়ি এলাকায়। এক নির্জন কটেজে রাত কাটাল। মায়া জানালার পাশে দাঁড়িয়েছিল, আরিয়ান পেছন থেকে জড়িয়ে ধরল। তুমি জানো, এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। এই রাত শুধু আমাদের। মায়া চোখ বন্ধ করে দিল। বাইরে অন্ধকার, পাহাড়ের হাওয়া, চারপাশে নিস্তব্ধতা। এই পরিবেশে তারা একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরল যেন আগামীকাল বলে কিছু নেই।